হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি নাইম আহমেদ, সবেমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করেছি। 4.97 পয়েন্ট পেয়েছি। আজ আমি অনেক খুশি। বাসা থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়ালাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আসি। এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি করতেছে, মানে কেউ ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে, রিসিভ করতেই। কিরে শালা, 4টা বাজতে চলছে, আজ আড্ডায় আসবি না? ভুলে গেছিলাম, তোরা আয়, আমি আসছি। সবাই আসছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, 5 মিনিট অপেক্ষা কর। ওকে। তারপর ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আসলে মামুন, রহিম, মকসেদ, নাজমুল আমরা প্রাইমারি থেকে পড়েছে, আমরা ফ্রেন্ড। আড্ডায় এসে আমরা সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রহিম বলতে লাগলো, সবাই শোনো, আমাদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু নাইম দোস্তের নাই। বেচারা সারা জীবন মনে হয় এরকমই থাকবে, হিজড়া হয়ে। হয় মনে হয়। শালারা দেখ আমি কি করি, তোদের গার্লফ্রেন্ডের ফোন দিয়ে কি বলি। দোস্ত না রে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। ওকে, মনে থাকে যেন। আর তোরা কোন কোন কলেজে ভর্তি হবি? তুই যেখানে হবি আমরাও। ওকে, কাল 10টায় রেডি থাকিস, আমরা মেহেরপুর কলেজে ভর্তি হব। ভাই ওকে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আব্বু বললেন, কি রে বাবা, কোন কলেজে ভর্তি হবি বলে ঠিক করলি? মেহেরপুর কলেজ, তাছাড়া ওখানে যেতে কম সময় লাগে। ঠিক আছে। তারপর ডিনার করে রুমে ঢুকে ফেসবুক ঘাটাঘাটি করে ঘুমিয়ে গেলাম। সকালে কেমন জানি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তখনই চিল্লিয়ে বললাম, আম্মু গো, 7 ফিটে বৃষ্টি হচ্ছে। রে ভাইয়া, ছাদ ফাটে নাই, আমি তোকে কতক্ষণ ধরে ডাকছি, এইবার ওঠ। আসলে নীলা আমার ছোট বোন, এবার 8ম শ্রেণীতে। পাঠক বন্ধুরা দেখেন তো কেমনটা লাগে। ও তুই, আমি ভাবছিলাম 7 ফিটে বৃষ্টি হচ্ছে। 9টা বেজেছে, কলেজে নাকি যাবি? তাই তো ভুলেই গেছিলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে দেখি মহারানীগুলো সবাই বসে আছে, মানে আমার শত্রু টুকু বন্ধু বসে আছে। তারপর তাদের নিয়ে কলেজে ভর্তি হয়ে ক্লাস না করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। হঠাৎ ফোনটা কান্না জুড়ে দিল, মানে কেউ ফোন দিয়েছে, রিসিভ করতেই। কিরে, আড্ডায় আসবি না? আরে একটা কাজে ব্যস্ত আছি। ওকে, কালকে আগেই কলেজে যাব। ওকে। তারপর কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করে রাতে খেয়ে দিলাম ঘুম। আর সকালে 5টায় ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে একটু বের হলাম, মানে জগিং করতে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে আছি। মাটি থেকে উঠতেই মানে আমাকে কেউ চড় মারলো। তারপর মাথা উঁচু করতেই একটা মেয়েকে দেখেই ক্রাশ খেলাম। এই যে ছোট লোক, তোর সাহস কি করে হয় হ্যাঁ আমাকে ধাক্কা দেওয়ার? আমি আপনাকে ধাক্কা দেবো? হাউ ফানি। তোদের মতো ছোট লোকগুলো মেয়েদেরকে ধাক্কা দেওয়ার পর এইগুলোই বলে। তারপর মেয়েটা চলে যায়। আমিও দাঁড়িয়ে না থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে কলেজে গিয়ে দেখি মামুন ও আরো বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমিও ওদের সামনে যেতেই দেখি যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি সেও মামুনদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই মেয়েটা বলল, এই ছোট লোকটা আমাকে ফলো করতে করতে এখানেও এসেছে। বন্যা, এসব কি বলছিস? যার জন্য আমরা অপেক্ষা করছি, এই হলো সেই নাইম আহমেদ। ও তাই বলো। আর হ্যাঁ, সরি মিস্টার নাইম আহমেদ। ইট ইজ ওকে। তাহলে মেয়েটার নাম বন্যা। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে একটা একটা করে সব ক্লাস করলাম। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। কাল থেকে ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, সবাই প্রস্তুতি নিচ্ছে। আর হ্যাঁ, আমি বন্যাকে অনেক ভালোবেসে ফেলেছি। আজ পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে সবার আগে বের হয়েছি, কারণ সব প্রশ্ন আমার কমন। তাই সবার আগে লেখালেখি শেষ। মামুদের জন্য অপেক্ষা করছি। 30 মিনিট পর ওরা বের হলো। আসলে ওরা জানে আমার সবার আগে লেখালেখি হয়। ওদেরকে উদ্দেশ্য করে বললাম, তোরা কি আমাকে সাহায্য করতে পারবে? ভাই নাইম, তোর জন্য আমরা সবাই নিজের জীবনও দিতে পারবো। আসলে আমি বন্যাকে ভালোবেসে ফেলেছি। তা আমরা তোর অভাব দেখেই জেনেছি। জানোস তো, তাহলে কিভাবে প্রপোজ করব একটা বুদ্ধি দে। শোন, ওর সামনে গিয়ে হাঁটু ঘেরে বসে একটা গোলাপ ফুল সাথে একটু ছন্দ বলে প্রপোজ করবি। ওকে ভাই। একে একে সব পরীক্ষা শেষ, আর মাত্র একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষা দিয়ে বাইরে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বন্যা আসছে। আমি বন্যাকে বললাম, বন্যা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে বলো। সিক্রেট বিষয়, ওইদিকে গোপন রুমটাতে চলো। ওকে চলো। তারপর আমরা গোপন রুমটাতে গেলাম। বন্যা বলল, বলো কি বলবে বলো। আমি আসলে মানে কি মানে বলছো? কি বলতে চাইছো বলো। বন্যার সামনে একটা গোলাম নিয়ে হাঁটু ঘুরে বসে আমি বললাম,
হৃদয়ের কাঙ্ক্ষিত স্থানে তোমায় রেখেছিলাম বন্যা, ভালোবেসে গিয়েছিলাম। এই যে আমি নাইম মিয়া, আমি হতে চাই তোমার সন্তানের বাবা। আই লাভ ইউ বন্যা। এই কথা শোনার সাথে সাথে বন্যা নিজের ওড়নাটা ফেলে দিল। বন্যা, তুমি ওড়না ফেলে দিলে কেন? তুই দেখতে থাক, আর কি হয়। তারপর বন্যা নিজে কাপড় ছিঁড়তে শুরু করলো আর জোরে জোরে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। আমি বন্যাকে অনেকবার থামাতে চেষ্টা করছি কিন্তু পারছি না। বন্যার চিৎকার শুনে সাথে সাথে সমস্ত স্টুডেন্টরা গোপন রুমে হাজির হয়। বন্যা দৌড়ে গিয়ে লতিফ ভাইয়ের পেছনে দাঁড়ালো ও বলতে শুরু করলো, তোমরা আমাকে বাঁচাও, এই বদমাশের হাত থেকে বাঁচাও, আমাকে একা পেয়ে। তারপর বন্যা জোরে জোরে কান্না শুরু করলো। নাইম, তোমাকে আমি অনেক ভালো ছেলে মনে করতাম, শেষে কিনা তুমি। ছি ছি। লতিফ ভাই, বিশ্বাস করেন আমি এরকম করিনি, প্লিজ বোঝার চেষ্টা করেন। বিশ্বাস তোমাকে করব? আর আমি যা বোঝার বুঝে গিয়েছি। দাঁড়া, পুলিশকে খবর দিচ্ছি। ইতিমধ্যে প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? ওই বদমাশটা আমাকে এই রুমে ডেকে এনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে এই কথা বলে কান্না শুরু করলো। প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন, আমি এরকম কিছু করার চেষ্টা করিনি, ও মিথ্যা বলছে। যা বোঝার আমি বুঝে গেছি নাইম, আমি তোমাকে ভালো মনে করতাম, আর শেষে কিনা তুমি এরকম কাজ করলে। ছি 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 ছি, একটিবার কলেজের সম্মানের দিকে দেখলে না? কথাগুলো বলে কয়েকটা কষে চর মারলো। ইতিমধ্যেই পুলিশ এসে হাজির। এসিপি স্যার, এই গুন্ডাকে নিয়ে যান। এই বদমাইশ একটা ধর্ষণকারী আমার ছাত্রী বন্যাকে এই রুমে ডেকে এনে। ছি 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 ছি। সমস্ত প্রমাণ নিয়ে এসিপি আমাকে থানায় নিয়ে গেলেন। ওদিকে আব্বু আম্মু ও ছোট বোন এই কথা শুনে থানায় এসে আমার কাছে আসলো। নাইম, তুই এই রকম নিকৃষ্ট কাজ করবি আমি জীবনেও ভাবিনি। জানিস, তোকে নিয়ে তোর মায়ের আর আমার কত স্বপ্ন ছিল, তা তুই এক নিমিষেই শেষ করে দিলি। আব্বু, তুমিও আমাকে অবিশ্বাস করলে। আমি কি এরকম কাজ করতে পারি? তোমরাই বলো। বিশ্বাস তোর মতো ছেলেকে করব? আর জীবনেও আমাকে আব্বু বলে ডাকবি না, আমার কোনো ছেলে নেই। আমার চোখ দিয়ে অজান্তেই পানি পড়া শুরু করলো। মনে হয় এখনই আত্মহত্যা করে মরে যাই। আজ মনে হচ্ছে আমার মতো অসহায় আর কেউ নেই। আমি কি করে যে তোর মতো পশুকে আমার পেটে রেখেছি? ছি ছি ছি, তোর মতো পশুকে জন্মের আগে মেরে ফেলা উচিত ছিল। আমি ভাবতাম আমার ভাইয়ের পৃথিবীই শ্রেষ্ঠ ভাই, আসলে আমার ধারণা ভুল। আচ্ছা, আজ যদি আমাকে কেউ ধর্ষণ করতো তাহলে তোর কেমন লাগতো বলতো? আজ থেকে আমার কোনো ভাই নেই। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, আমি ধর্ষণকারী নই। আমি শুধু বন্যাকে ভালোবাসি কথাটা বলার জন্য ওই রুমে ডেকেছিলাম। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আমার কথার গুরুত্ব না দিয়ে ওরা চলে গেল। হায় রে আমার কপাল, নিজের বাবা মা বোন আমার সাথে থেকেও আমাকে বুঝলো না। সন্ধ্যার সময় রহিম ও মামুনরা এলো। মামুন, তোরা তো সবই জানিস, কিছু একটা কর না ভাই। প্রিন্সিপাল স্যার সহ সবাইকে বলেছি, তুমি কিছু করোনি, কিন্তু কেউ কিছু বুঝলো না রে। তবে চিন্তা করিস না, তোকে ঠিক বের করবই। তারপর ওরা চলে গেল। অন্যদিকে বন্যার বাড়িতে আব্বু ও আম্মু গেলেন। বন্যার আব্বুকে আমার আব্বু বলল, ভাই সাহেব, আমার ছেলের কর্মকাণ্ডে আমরা লজ্জিত। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি একটা কথা বলবো। জি, কি বলবেন বলেন। আমার ছেলে নাইমের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এসেছি। তাছাড়া তো কোনো উপায় দেখছি না, বন্যাকে তো রাজি করাতে হবে। তারপর বন্যার আব্বু বন্যাকে ডাকলেন। যা আবার হয়েছে, এখন তোর সাথে নাইমের বিয়ে দেব, প্লিজ না করিস না। এই কথা শোনার সাথে সাথে বন্যার ফুরফুরে মেজাজে মনে হয় বজ্রপাত পড়লো। কি বলছো বাবা? ওই বদমাইশকে আমি বিয়ে করতে পারবো না। দেখ মা, তোকে নাইমকে বিয়ে করতে হবে। তারপর বন্যার ভাবনাকে পাত্তা না দিয়ে তারা বিয়ে পাকাপাকি করে। রাত 10টার দিকে কাজে নিয়ে থানায় আসলেন। আমি বন্যার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা শুকনা শুকনা লাগছে, অনেক চিন্তিত। কোনো মতে সবার জোরাজোরিতে বন্যা কবুল বলেছে। আসলে বন্যা ওর আব্বুকে অনেক ভয় পায়। আমি ভাবছিলাম বিয়ের পর আমাকে নিয়ে বাড়িতে যাবে, কিন্তু না, আব্বু বললেন, এসিপি স্যার, হায়নাটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। যতদিন না ও নিজের কর্মের শাস্তি পাচ্ছে ততদিন আমার সামনে যেন সে না আসে। এই কথা বলে ওরা সবাই চলে গেল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অসহায়ের মতো তাকিয়েছিলাম তাদের যাওয়ার দিকে, আর মনে মনে ভাবছিলাম কি অপরাধ করেছি আমি যে আজ সবার অবহেলার পাত্র। আর বন্যা বা কেন এমন মিথ্যা অপবাদ দিল? তখন হাবিলদার আমার হাত ধরে হাজতে পুড়ে দিলেন। অনেক কষ্টে রাতটা মশার কামড় ও গরমে কাটিয়েছি। সকাল 10টার দিকে আমাকে নিয়ে আদালতে যাওয়া হলো। বন্যার পক্ষে উকিল নিজের মতো সাজানো উক্তি দিলেন।
আর আমার তো এখন কেউ নেই যে আমার পক্ষে উকিল হাজির করবে, আর উকিল এনেই বা কি লাভ? আজকালকার মেয়েদের একটা মিথ্যা কথার তো হাজার গুণ শুনামি। অন্যদিকে আমার নিজের আব্বু আম্মুই তো আমার বিপক্ষে। অবশেষে জজ আমাকে 10 দিনের রিমাইন্ড ঘোষণা দেন। 10 দিনের রিমাইন্ডের কথা শুনে আমার হাত পা অবশ হয়ে আসছে। পুলিশরা আমাকে আদালতের বাইরে আনার সাথে সাথে মামুন, রহিম ও নাজমুলরা আমার কাছে আসলো। নাইম ভাই, কিছু মনে করিস না, তোর জন্য আমরা কিছু করতে পারলাম না, তবে চিন্তা করিস না, তোকে খুব শীঘ্রই থানা থেকে বের করব। তোরা আবার কি করবি? সবই আমার কপাল। যেখানে আমার পিতামাতা আমার বিপক্ষে, সেখানে তোরা বন্ধু হয়ে এবার কি করতে পারিস? তারপর ওরা চলে গেল। অপর দিকে তাকিয়ে দেখি আব্বু আম্মু ও বন্যা আমার দিকে তাকিয়ে এমন ভাবে চলে গেল যেন তারা আমাকে চিনেই না। মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে খোদার দরবারে বললাম, হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল যে আজ আমার পিতা মাতা সহ সবাই আমাকে অবহেলা করছে? আর বন্যার বা কি ক্ষতি করেছি যে বন্যা আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে চলে গেল? তারপর আমাকে থানায় এনে কিছু শুকনা রুটি আর 1 গ্লাস পানি দিল। ক্ষুধার্ত থাকায় রুটিগুলো সব খেয়ে ফেললাম। পানির তৃষ্ণা পেয়েছে, পানি খাবো। এমন সময় একজন পুলিশ এসে হাত থেকে পানির গ্লাস কেড়ে নিল। অসহায়ের মতো আমি বললাম, স্যার, অনেক পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেতে দিন। যখন ধর্ষণ করেছিলে তখন তো মেয়েটার কথা শোনো নাই, এখন মজা বোঝো। স্যার, আমি শুধু বন্যাকে ভালোবাসি, ওই কথাটা বলার জন্য ওকে ওই রুমে ডেকেছিলাম, কিছু করিনি, বিশ্বাস করুন স্যার। আমার কথা পুরোটা না শুনেই তার হাতে থাকা লাঠি দিয়ে পিঠের উপর মারলো কয়েকটা বাড়ি। আমি উপরের দিকে তাকিয়ে খোদার দরবারে বললাম, খোদা গো, জীবনও এইরকম মার খাই নাই, কেন তুমি আমাকে এইরকম পরীক্ষায় ফেললে? আর আমার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিরে, আর জীবনেও কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবি? এই কথা বলে আমার শরীরে কুকুরের মতো মারতে থাকলো টানা 2 ঘন্টা 30 মিনিট। আমি অনেকবার বলেছি, স্যার, আমি এরকম খারাপ কাজ করিনি, কিন্তু ওই পুলিশ আমার কথা শুনল না। আর অন্যদিকে পানির তৃষ্ণায় আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি মামুন ও রহিমরা আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যথা ভরা শরীরে ওদের দিকে তাকিয়ে আছি অসহায়ের মতো, আর চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। নাইম, তোর জন্য মা নিজের হাতে খাবার রান্না করেছে, নে খেয়ে নে। ব্যথায় হাত পা নাড়তে পারছি না, তবুও ক্ষুধার্ত ও তৃষ্ণায় থাকায় সব ভাত 1 জগ পানি খেয়ে নিলাম। রহিম বলে উঠল, নাইম, আমার নানার ভাই জাতীয় সংসদের মন্ত্রী, ওনাকে সবকিছু খুলে বলেছি। উনি 10 দিনের ভিতরে আদালত থেকে তোর জামিনের ব্যবস্থা করে দেবে, চিন্তা করিস না ভাই। সাধারণত এরকম জামিন আমাদের দেশে কমই হয়। জামিন তো একদিন না একদিন ঠিকই পাবো, কিন্তু বন্যার দেওয়া মিথ্যা অপবাদটা সমাজ থেকে কিভাবে মুছবো? তাছাড়া আব্বু আম্মু তো আমাকে আর আগের মতো ভালোবাসে না, বিশ্বাসও করে না। নাইম, তুই আগে জামিন পেয়ে বাসায় যা, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। এই কথা বলে ওরা সবাই চলে গেল। আজ রাতে কিছু খাবো না, তাই ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে পড়ছে 2 দিন আগের কথা। 2 দিন আগে ছিলাম কেমন, আর এখন আছি কেমন। একদিন আগে ছিলাম সোনার টুকরা ছেলে, আর এখন আমি মিথ্যা ধর্ষক। এই কথা ভেবে চোখ বেয়ে পানি পড়ছে। কখন যে ঘুমিয়ে গেছি নিজে জানি না। সকাল 7টার দিকে হাবিলদার কাকা আমাকে ডেকে উঠালেন। হাত মুখ ধুয়ে বসে আছি। হঠাৎ হাবিলদার কাকা আমাকে বলে উঠলেন, বাবা, আমার মনে হয় তুমি এরকম কাজ করতে পারো না, তোমাকে দেখে এরকম ছেলে মনে হয় না। কাকা, সত্যি কথা, আমি ওই রকম কাজ করিনি। বলো তো, কলেজের সেই দিনের কথা একটু শুনি। সেদিন যা হয়েছিল তা পাই টু পাই কথাগুলো আর আব্বুর অবহেলার কথাগুলো ওনাকে বললাম। দেখলাম ওনার চোখ থেকে পানি পড়ছে। চিন্তা করো না বাবা, ইনশাল্লাহ সত্যের জয় হবেই। এভাবে মার প্লাস কষ্ট আর চোখের জলে পার হয়ে গেল রিমাইন্ডের 10টা দিন। এই 10 দিনে আব্বু আম্মু কেউ আমার কোনো খবর নেয় নাই যে আমার নাইম মরে গেল নাকি বাঁচলো, কিন্তু মামুন ও রহিমরা 5 দিন এসেছিল। মাঝে মাঝে হাবিলদার কাকা আমার জন্য তার বাড়ি থেকে খাবার নিয়ে আসতো। সকালবেলা মামুন ও রহিম আমার কাছে আসলো। নাইম নানার সাথে কথা বলেছে, রাত 7টায় তোর জামিন কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। আমি কোনো জবাব দিলাম না, শুধু চোখ বেয়ে আমার পানি পড়ছে। এবার মামুন বলে উঠল, নাইম, কান্না করিস না ভাই, আজ রাতেই তো মুক্তি পাচ্ছিস। মামুন, আব্বু আম্মুকে আমাকে বাড়িতে জায়গা দিবে রে? ওরা জায়গা না দিলেই বা কি হলো, তুই ঢাকায় গিয়ে কাজ করবি, আমরা রাতে তোকে নিতে আসবো ভাই। ওরা চলে গেল। আমি থানায় হাত দিয়ে ভাবছি, আব্বু আম্মু যদি বাসায় ঢুকতে না দেয় তবে কোথায় থাকবো, কি করব, এসব ভাবছি। হঠাৎ হাবিলদার কাকা বলে উঠলো, বাবা, তোমার ফোনটা অফিস থেকে আমাকে জমা দিয়েছিল, রাত 7টায় আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিও। ঠিক আছে কাকা। ঠিক রাত 7টায় আমাকে থানা থেকে বের করে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দিল, সাথে ফোনটাও নিয়েছি। বাইরে বের হয়ে দেখি মামুন, রহিম ও মকসিদুল 2টা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। আমি ওদের কাছে গিয়ে বললাম, মামুন ভাই, আমি এখন কই যাব? আগে বাড়িতে যা, গিয়ে একটা চেষ্টা করে দেখ। তারপর আমার বাসার সামনে গেলাম।
গিয়ে আম্মু আম্মু করে কয়েকটা ডাক দিলাম। আমার কণ্ঠ শুনে আব্বু আম্মু নীলাসহ বন্যাও আমার কাছে আসলো। আম্মু কেমন আছো? একজন ধর্ষণকারীর মার কেমন থাকতে পারে? আর তুই এখানে কেন এসেছিস? কি বলছো আম্মু? আমি এখানে না এসে কোথায় যাব? হঠাৎ আব্বু বলে উঠলেন। নীলার আম্মু হাইনাটাকে বলে দাও, বন্যা যা বলবে তাই হবে। আব্বু, আমি এই হায়নাকে এখানে কোনোদিনও জায়গা দিব না। যা, বেরিয়ে যা। বন্যা, তুমি যে আমাকে মিথ্যা অপরাধী করলে, আব্বু আম্মুর কাছে আমাকে অবহেলার পাত্র বানিয়েছো, তার প্রতিশোধ একদিন না একদিন আমি নিবই। আর আব্বু আম্মু ও নীলা, তোমরা আমার সাথে 18 বছর থেকেও আমাকে বুঝলে না। ভালো থেকো, সুখে থেকো, আর কখনো তোমাদের সামনে আসবো না। বন্যা গেট বন্ধ করে দিল। আমার চোখের পানি যেন বাদ মানছে না। আজ আমি বড় একা। আলতো আলতো পায়ে মামুনদের দিকে গেলাম। মামুন, ডালিয়া বাজার চল, এই শহরে আর থাকবো না, চলে যাব অজানা গন্তব্যে। কি বলছিস এসব? আমাদের বাসায় চল। আর তুই তো কিছুই চিনিস না, কোথায় যাবি? বেশি রাগ ওঠাবি না, আমি যা বলছি তুই তাই কর। আর আমি যেখানে যাই না কেন, তোদের সাথে আমার সংযোগ থাকবে। আমি ডালিয়ায় গেলাম। ডালিয়া গিয়ে ওদেরকে চলে যেতে বললাম। মামুন ভাই, তোরা আমার অনেক বড় উপকার করেছিস রে, তা কখনোই ভুলবো না। ওকে, তোরা এখন চলে যা। এই নে, এই টাকাগুলো তোর কাছে রাখ, সময় কাজে লাগতে পারে। 6000 টাকা এগিয়ে দিয়ে আমি টাকাগুলো নেব না, তবুও তাদের জোড়াজোড়িতে নিয়ে নিলাম। ডালিয়া বাজার থেকে একটু হাঁটলেই বাস স্ট্যান্ড। রাত 10:20 বাজে। এখন একা একা রাস্তায় হাঁটছি, উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাব এ শহর ছেড়ে, কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন আব্বু আম্মু বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতে অবাক লাগছে, আমাকে আমার নিজের পরিবার বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকে বের করে দিল? এক মিথ্যা অপবাদে আমাকে বাসা থেকে বের করে দিল। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন রাত 10:30। যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে চড়ে বসলাম বাসে। কোথায় যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। সব থেকে বড় কথা হলো, আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের পক্ষ নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যেই। ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বাস থামলো। সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পড়লাম। বাইরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আসছি। গাড়ি থেকে নামলাম। অচেনা শহর, কিছুই চিনি না। অনেক ক্ষুধা পেয়েছে, তাই এদিক ওদিক একটা হোটেল খুঁজছি। একটু সামনে হাঁটতে একটা হোটেল দেখতে পেলাম। হোটেলে গিয়ে 120 টাকার ভাত খেলাম। হোটেলের মালিককে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কোনো কাজ পাওয়া যাবে? না, যাবে না, তবে সামনে রিক্সার গ্যারেজ আছে, ওখানে মহাজনের সাথে কথা বলে আমি তোমাকে একটা রিক্সা জোগাড় করে দিতে পারি। ঠিক আছে ভাই, আর একটা কথা বলবো। কি বলবে বলো? আর তোমার পরিচয় কি? তোমাকে তো চিনলাম না। তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হচ্ছে। আমি নাইম আহমেদ নয়ন, বাসায় রংপুর বিভাগে। এখানে একটা কাজের জন্য আসছি। অনেক গরিব আমরা। ওহ, আর কি যেন বলতে চেয়েছিলে? ভাই একটা বাসা ভাড়া পেলে ভালো হতো। রিক্সার গ্যারেজের পাশে বাসা ভাড়া দেয়, চলো তোমাকে মহাজনের কাছে নিয়ে যাই। তারপর আমাকে মহাজনের সাথে কথা বলে একটা রিক্সা ম্যানেজ করে দিল। সাথে বাসা ভাড়া নিলাম অগ্রিম 1500 টাকা দিয়ে। এখন কিছু খাবারের ব্যবস্থা জোগাড় করতে হবে, তাই বাজার থেকে প্রয়োজনীয় সব জিনিস কিনে আনলাম। বাসায় এসে কিছু চাল ডাল রান্না করলাম। আসলে বাড়িতে আম্মুর কাছে হেল্প করতে করতে কোনো মতে রান্নাটা শিখে নিয়েছি। বিকেলে নামাজ পড়ে একটু ছাদে উঠলাম। ছাদে উঠে আমার ফেসবুক আইডিটাই ঢুকলাম। আইডির নামটা পাল্টে দিলাম। ঢুকে দেখি মামুন ভাই লাইনে আছে, তাই একটা SMS করলাম। আসসালামু আলাইকুম, কিরে কেমন আছিস? ওয়ালাইকুম সালাম। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? তোকে ছাড়া আমাদের আড্ডা আর জমে না রে। কি আর করার আছে, নিজের পিতা মাতা আমাকে বুঝলো না রে। সবাই আমাকে মিথ্যা অপরাধী করলো। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। এখন কি কোনো কাজ খুঁজে পেয়েছিস? রিক্সা চালকের কাজ, সাথে একটা বাসা ভাড়া নিয়েছি। তুই রিক্সা চালাবি? তুই তো এগুলো কাজ কখনো করিসনি। কখনো করিনি তো কি হয়েছে, এখন থেকে করব। ওকে, ভালো থাকিস, বাই। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে এলাম। ছাদে বসে আগের কথাগুলো ভাবছি। হঠাৎ আমার ভাবনার ইতি ঘটিয়ে পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে কে যেন বলে উঠলো, কে আপনি? আমি নাইম আহমেদ নয়ন, নতুন ভাড়াটিয়া। আমি তাজমিরা জান্নাত, বাড়ির মালিকের মেয়ে। ওহো, আপনি কোথা থেকে আসছেন? আর আপনি একা আসছেন নাকি পরিবার সহ আসছেন? রংপুর থেকে আসি, আমার কোনো পরিবার নেই, এতিমখানায় বড় হয়েছি। মিথ্যা বললাম। সো স্যার, তো এখানে কি কাজে আসছেন? আপাতত রিক্সা চালাবো। ওহ, পড়াশোনা করেন নাই? এবার ইন্টার পরীক্ষা দিছি। আপনি কোন ক্লাসে পড়েন? আমিও।
এখানে একা একা কি করেন? রুমে থাকতে ভালো লাগছিল না, তাই ছাদে এসে ফেসবুকে একটু ঘাটাঘাটি করছিলাম। ওহ, তা আপনার ফেসবুক আইডির নাম কি? আপনার সাথে বন্ধুত্ব করি। বেহায়া জীবনের গল্প। আসলে একটু আগে আইডির নামটা চেঞ্জ করলাম। এটা কোনো আইডির নাম হলো? এরকম নাম কেউ কি দেয়? কেউ না দিলেও আমি দেই। গল্প লেখেন নাকি? একটু টুকটাক লেখি, তবে আমার পেজ আছে, ওখানে লেখি, আইডিতে লেখি না। ওহ, আপনার পেজটার নাম কি? পেজটার নাম গল্পে লেখক নাহিম। ওকে, পরে কথা হবে। এই বলে রুমে এসে মাগরিবের নামাজ পড়ে বিছানা ঠিক করে ফেসবুকে গল্প লিখছি। লিখতে লিখতে রাত 8টা কখন যে বেজে গেছে নিজেও জানি না। রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ফেসবুকে ঘাটাঘাটি করছি। হঠাৎ একটা মেয়ের আইডিতে আমার ফেসবুক পেজে একটা SMS আসলো। কি করেন? প্রথমবার SMS দেখে কোনো রিপ্লাই দিলাম না। সম্ভবত এরকম SMS আরো অনেকে দিত। আমার রিপ্লাই না দেওয়া দেখে মেয়েটা আবার একটা SMS দিল। এই, আমি তাজমিরা জান্নাত, বিকালে যে সাথে কথা হলো। ওহো, কি মনে করে SMS দিয়েছেন? আপনার গল্পগুলো অনেক সুন্দর। ধন্যবাদ। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে একটু ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়ছে। বন্যা কেন এরকম করলো? আমার পিতামাতা বোনের কাছ থেকে আমাকে আলাদা করলো। ভাবতেই চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ব্রাশ করে উজু করে নামাজ পড়ে রান্না জোরে দিলাম। রান্না করে খাওয়া দাওয়া করতে করতে সকাল 7টা বেজে গেল। তাই কাপড় চেঞ্জ করে ঘাড়ে একটা গামছা নিয়ে রিক্সা গ্যারেজে গেলাম। গিয়ে মহাজন চাচাকে বললাম, চাচা আমি এসেছি। চাচা একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিলেন। নাইমের নাম হচ্ছে আপন। এর কাছ থেকে রিক্সা নিয়ে যাবে এবং এর কাছে টাকা সহ রিক্সা দিয়ে যাবে। ওকে চাচা। তারপর আপন ভাইয়ের কাছ থেকে রিক্সা নিয়ে বাইরে গেলাম ভাড়া মারতে। অনেক রোদ, রোদের মাঝেও অনেক কষ্ট করে ভাড়া মারতে লাগলাম। দুপুরবেলা খাওয়ার জন্য বাসায় গেলাম। বাসার সামনে রিক্সা রেখে রুমে রেখে দুপুরের খাওয়া শেষ করে রেস্ট নিয়ে রিক্সার সামনে গেলাম। গিয়ে দেখি তাসমিরা রিক্সায় বসে আছে। তাই আমি তাকে বললাম, কোথায় যাবেন? একটু কলেজে যাব, একটা অনুষ্ঠান আছে। ওহো। তারপর কলেজের উদ্দেশ্যে যাওয়া শুরু করলাম। উনি রাস্তা দেখে দিয়েছেন আর আমি যাচ্ছি। হঠাৎ তাসমিরা বলে উঠলো, আচ্ছা আপনি কি নিয়ে পড়াশোনা করেন? সায়েন্স না আর্টস? সায়েন্স। আমিও। আচ্ছা তুমি কি প্রেম করো? আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। মানে আগের কথাগুলো মনে পড়ে গেল। না, প্রেম টেম করি না। কথা বলতে বলতে কলেজের সামনে এসে গেছি। কত টাকা ভাড়া হয়েছে? 50 টাকা। তাজমিরা টাকা দিল। টাকা নিয়ে আরো কয়েকটি ভাড়া মেরে গ্যারেজে গেলাম। গ্যারেজে গিয়ে রিক্সা জমা দিয়ে আপন ভাইয়ের কাছে গেলাম। আপন ভাইয়ের কাছে যেতেই আপন ভাই বলে উঠলেন, কি নাইম, প্রথম দিন কত টাকা ভাড়া মারলে? আপন ভাই 860 টাকা ভাড়া মারছি। তারপর আপন ভাইকে 860 টাকা দিলাম। ওখান থেকে আপন ভাই রিক্সা ভাড়া 300 টাকা নিয়ে 560 টাকা আমাকে দিল। এইভাবেই চলে গেল একটি মাস। কালকে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে, তাই একটু চিন্তিত। রোজকার মতো ছাদে বসে আছি আর আগের কথাগুলো ভাবছি। হঠাৎ পেছন থেকে তাসমিরা বলতে শুরু করলো, কি ব্যাপার নাই, কালকে পরীক্ষার রেজাল্ট দিবে, মনটা খারাপ নাকি? কই কই মন খারাপ, আমি তো ঠিক আছি। ওহ, তো তোমার কাজকর্ম আজকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। ওকে তাসমিরা, মাগরিবের নামাজ পড়তে হবে, পরে কথা হবে, বাই। তারপর রুমে এসে মাগরিবের নামাজ পড়ে ফেসবুকে গল্প লিখতে শুরু করলাম। হঠাৎ মামুন টেক্সট করলো, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। কালকে আমাদের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে, খবর পেয়েছিস? ভাই, আব্বু আম্মু কেমন আছে রে? এই কথা বলতে বলতে নিজের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। তোকে ছাড়া ওরা কি ভালো থাকতে পারে? ওহো, পারে ভাই, ওরা সব পারে। একটা মেয়ের মুখের কথায় আমাকে বিশ্বাস করলো না। ওকে বাই। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম। এসে নামাজ পড়ে আপন ভাইকে ফোন করে বললাম আমি কালকে কাজে যাব না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। আগের কথাগুলো মনে পড়ছে। কেন বন্যা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানালে? বন্যার প্রতি প্রতিশোধ নিবই আমি। এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়া উঠা মাত্রই দরজায় কেউ নক করলো। কে? আমি তাজমিরা, দরজা খোলো। আমি দরজা খুলে দিলাম। বসেন আপনি। আচ্ছা আপনি আমাকে তুমি করে বলতে পারেন না? আমি তো আপনার চেয়ে একটু হলেও বয়সে ছোট। আমার অভ্যাস আপনি করে বলা। অভ্যাস বাদ দিয়ে আজকে থেকে আমরা দুজনেই তুমি করে বলবো। ওকে ডান। ধন্যবাদ। যে কথা তোমাকে বলতে এসেছি, আজকে তুমি রান্না করবে না। রান্না না করলে খাবো কি? আমাদের বাসায় খাবে, আম্মু নিজেই বলেছে। যেহেতু আন্টি বলেছে তাহলে তো যেতেই হবে। আমি এখন যাই। তাজমিরা চলে গেল।
আমি নাজমুলকে ফোন করলাম, রিং হচ্ছে, রিসিভ করা মাত্রই। আসসালামু আলাইকুম, কেমন আছিস রে বউ? আসলে নাজমুলকে আমি বউ বলে ডাকি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? ভালো আছে। আজ তো রেজাল্ট দেবে। ওকে ভাই, পরে কথা হবে, ফোনে চার্জ নাই। তারপর ফোনটা অফ করে চার্জে দিয়ে ছাদে গিয়ে একা মনে আগের কথাগুলো ভাবতে থাকি। আমি আগে কি ছিলাম, এখন কি হয়েছি, কি ভাবতেই কেমন যেন লাগছে। অন্যদিকে বন্যা নিজের আত্মকর্মের ভুল বুঝতে পেরেছে। বন্যা মনে মনে বলতে থাকে, কেন আমি নাইমকে মিথ্যে বদনাম দিলাম? নাইম তো অনেক ভালো ছেলে। তারপর বন্যা তার ফোনটা বের করে মামুনকে ফোন দিল। হ্যালো মামুন। জি, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মামুন, আমি বন্যা, তোমার ক্লাস ফ্রেন্ড। ও, তবে আমার কাছে কি চান? মামুন, তোমার কাছে নাইমের নাম্বার আছে? একবার নাইমকে ফাঁসিয়ে দিয়ে তোমার হাউস মেটেনি, এখন আবার ওর জীবনটা নষ্ট করতে এসেছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ মামুন, ওর নাম্বারটা দাও প্লিজ। নাইম তোমাকে কি করেছিল? শুধু ভালোই তো বেসেছিল, আর তাকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে কুকুরের মতো তাড়িয়ে দিলে। মানুষের তো ভুল হবেই, তবে কি তার সংশোধনের কোনো উপায় নেই? আমাকে একটা সুযোগ দাও মামুন। এই নাও ওর নাম্বার, 10123। থ্যাঙ্কস মামুন। এই বলে বন্যা মামুনের কলটা কেটে দিয়ে নাইমের ফোনে ফোন দিল, কিন্তু কিছুতেই নাইমকে লাইনে পাচ্ছে না, ফোন সুইচ অফ দেখাচ্ছে। তাই বন্যা ভাবলো হয়তো ফোনে চার্জ নেই। অন্যদিকে আমি ছাদে বসে আছি, হঠাৎ পিছন থেকে তাসমিরা বলে উঠলো, কি ভাবছো নাইম? কিছু না। ওহ আচ্ছা, তোমাকে মাঝে মাঝে আমার কেমন যেন লাগে। কেমন লাগে? মাঝে মাঝে দেখি তুমি চিন্তিত, কি জানি নিয়ে ভাবো। সত্যি করে বলো তো, তুমি কি ভাবো? গরিব এতিম ছেলে আবার কি নিয়ে ভাববে? শুধু শুধু আজাইরা কথাবার্তা বলো। তুমি গরিব এতিম কে বলেছে? আমি তো আছি। নিজের পিতামাতা আমাকে অবহেলা করেছে, নিজের ছেলেকে ত্যায্য পুত্র করেছে, আর তুমি তো আমার একজন অচেনা ব্যক্তি, 2 দিনের পরিচিত। আবার কি ভাবছো? না না, কিছু না। চলো খাবার খাবে, আম্মু ডেকেছে। চলো যাওয়া যাক। তারপর তাসমিরাদের বাসার সামনে গেলাম, গিয়ে তাসমিরের আম্মুকে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহর দয়ায় ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল কোথায়? ওনাকে যে দেখছি না। উনি ব্যস্ত মানুষ, সব সময় বাড়িতে থাকতে পারে না, ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন জায়গায় যায়। তোমার দিনকাল কেমন চলছে? আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। তারপর খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আমার প্রিয় প্রিয় খাবারগুলো রান্না করা হয়েছে, বেগুনি, ইলিশ মাছ। কিন্তু ওরা কিভাবে জানলো যে আমার বেগুনি, ইলিশ মাছ প্রিয়? কি ভাবছো নাইম? আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে আমার এই খাবারগুলো প্রিয়? আগে থেকে জানতাম। কিন্তু কিভাবে? আমি তো আগে কখনো তোমাকে এই বিষয়ে কোনো কথা বলিনি। সেটা না হয় একটু অজানা থাক, পরে ঠিক বলবো। এখন খাবার খাও তো। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বিছানায় একটু গা এলিয়ে দিলাম। ঠিক তখনই বাইরে থেকে কিসের যেন চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। বাইরে গিয়ে দেখি একটা জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। তাদের ওখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম আমার হাই স্কুলের এক বন্ধু, নাম পলাশ, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সাথে সাথে আমি দৌড়ে তার কাছে গেলাম। একটা রিক্সা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তাকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বলল রোগীর খুব সিরিয়াস অবস্থা, অনেক রক্তক্ষয় হয়েছে, তাই 1 ব্যাগ O+ রক্ত লাগবে। আমি বললাম, ডাক্তার আমার রক্ত O+, আমার রক্ত নেওয়া যাবে? যাবে, তাড়াতাড়ি আসেন। তারপর 1 ব্যাগ রক্ত দিয়ে বাইরে বসে আছি। ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে জ্ঞান ফিরবে। ঠিক 8 ঘন্টা পর পলাশের জ্ঞান ফিরল। এখন কেমন লাগছে পলাশ? ভালো। আমাকে তো সন্ত্রাসীরা ওদের আড্ডায় ধরে নিয়ে গিয়েছিল, এখানে এলাম কিভাবে? তোমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছি। ও, তো তুমি ঢাকায় কি করছো? সেটা অনেক কাহিনী, অন্য একদিন বলবো। তোমার আম্মুকে ফোন করে হাসপাতালে আসতে বলি। লাগবে না, ওরা শুধু শুধু চিন্তা করবে। পলাশ, আমি এখন যাই। তারপর পলাশের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে দেখি তাসমিরা মনমরা হয়ে বসে আছে। তাসমিরা, কি হয়েছে তোমার? মনমরা হয়ে বসে আছে যে? তোমাকে খুঁজতেছি, জানো না রেজাল্ট বের হবে? আমি রেজাল্ট বের করতে জানি না। তারপর ফোন থেকে রেজাল্ট বের করলাম। তাসমিরা ভালো পয়েন্ট পেয়েছে, 4.81। অনেক খুশি। নাচতে নাচতে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে আমার রেজাল্ট বের করলাম। মাশাআল্লাহ, অনেক ভালো রেজাল্ট আসছে। GPA 5 পেয়েছি। আমার খুশি হওয়ার কথা, কিন্তু মনটা এক নিরাশি খারাপ হয়ে গেল। আর যদি আব্বু আম্মু ও বন্ধুরা থাকতো, অনেক মজা করতাম সবাই মিলে। সব দোষ বন্ডার, মিথ্যা অপবাদে অপবাদী করেছে আমায়, সমাজ থেকে ঘৃণিত করেছে।
পিতামাতা ছোট বোনের কাছে বানিয়েছে অবহেলার পাত্র। এখন সবাই জানে নাইম ধর্ষক, কিন্তু আমাকে ধর্ষক বলার আগে একটু বোঝো তো আমায়। আমার কোনো দোষ নেই। বন্যা আমাকে কেন মিথ্যা বদনামে ফাঁসিয়েছে? কি ক্ষতি করেছি তার? শুধু তো ভালোই বেসেছিলাম তাকে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। হঠাৎ ফোনের রিংয়ে আমার ধ্যান ভাঙলো। এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে, তাই ফোনটা ধরলাম না। এরকম হঠাৎই হয়। কিছুক্ষণ পর একই নাম্বার থেকে আবারও ফোন আসলো। এবার দেরি না করে ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই মেয়েলি কণ্ঠে, হ্যালো কে আপনি? নাইম, আমি বন্যা। কেমন আছো? মিথ্যা ধর্ষক বানিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানিয়ে এখন বলছো কেমন আছো? নাইম, মানুষ একবারই ভুল করে, আমারও ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো নাইম, প্লিজ। যখন মিথ্যা অপবাদে অপরাধী করেছিলে তখন তোমার কি একটুও প্রশ্ন জাগেনি তুমি কি ভুল কাজ করছো নাকি ভালো কাজ করছো? আর এখন আসছো ক্ষমা চাইতে? বাহ বাহ। যখন জেলে 10 দিন রিমাইন্ডে ছিলাম, প্রতিটা মুহূর্ত আমার কাছে যেন মনে হচ্ছিল 1 বছরের সমান। প্রতিটা লাঠির বাড়িতে যেন মনে হচ্ছিল আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিটা সময় চোখের অশ্রুরে ভেজে কাটিয়েছি। কি ক্ষতি করেছি তোমার? বলতে বলতে চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত পড়তে শুরু করলো। আমার জন্য না আসো, সমস্যা নেই, তোমার পরিবারের জন্য হলেও আসো। তোমার কি তোমার পরিবারের লোকদের দেখতে ইচ্ছে করে না? আরে পরিবার বলতে আমার কিছু নেই, যা ছিল তা আগেই মরে গেছে। যে পিতামাতা নিজের ছেলেকে অবিশ্বাস করে কুকুরের মতো অবহেলা করেছে, এমনকি তোমার মতো দুশ্চরিত্রবান মিথ্যা কথায় বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদের পিতামাতা বলতেও আমার ঘৃণা হয়। একজন মার্ডার কেসের আসামিও যদি হয় তবু তাকে তার পরিবার দেখার জন্য জেলে আসে, আর আমাকে আমার পরিবার জেলের অন্ধকূপে ঠেলে দিয়েছে। যখন জেল থেকে বেরিয়ে বাড়িতে গিয়েছি তখন নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার মতো দুশ্চরিত্র মেয়ের কথায়, আর নিজের ছেলের একটু কথা শুনলো না। কিভাবে তাদের পিতামাতা বলবো? আমাকে যত পারো শাস্তি দাও, তবুও তুমি বাড়িতে আসো প্লিজ নাইম। কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর আমাকে কোনোদিনও ফোন দিবে না। এই বলে ফোনটা কেড়ে দিয়ে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে শুধু চোখের অশ্রুই ফেলছি। আর যেন কিছুই বাধা মানছে না। চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে ভালোবাসি না কাউকে, ভালোবাসি না কাউকে, দেখতে ইচ্ছা করছে না। তবুও মাঝে মাঝে আম্মুর কানে ধরাটা ও মাঝে মাঝে ছোট ছেলেদের মতো আমাকে আদর করা, এগুলো খুব মিস করছি। আব্বুর পকেট থেকে টাকা মারা ও আব্বুর সাথে ক্রিকেট খেলার বাজি ধরাগুলো, আব্বুর রাগী মুখটাকে এখনো অনেক মিস করছি। ছোট বোন নীলার হাজারো দুষ্টামি, বায়না ও ঝগড়া, মান অভিমান গুলোকে প্রচুর মিস করতেছি। আজ আমি সবার থেকে আলাদা। হয়তো আল্লাহ আমাকে কোনো আমার অজানা পাপের শাস্তি দিচ্ছে। হঠাৎ তাজমিরা এসে বলল, নাইম, খাচ্ছ কেন? কি হয়েছে? আমি তাড়াতাড়ি চোখ দুটো মুছে তাজমিরাকে বললাম, কই না তো, কাঁদছি না, আমি ঠিক আছি। এগিয়ে যাওয়ার চেষ্টা করো না, কেন খাচ্ছ বলো নাইম। আসলে বাবা মায়ের কথা মনে পড়ছে। আজ যদি ওরা বেঁচে থাকতো কতই না খুশি হতো। মিথ্যা বললাম। কেতো না নাইম, আমি তো আছি। চিরদিন কেউ বেঁচে থাকে না, একদিন না একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিকই বলেছো। নাইম, চলো আজকে কোথা থেকে ঘুরে আসি, সেটা তোমার মনটা ফ্রেশ হবে। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো যাওয়া যাক। মা খেতে রেখেছে, চলো খেতে চলো। তুমি যাও, আমি গোসল ছেড়ে যাচ্ছি। তাড়াতাড়ি আসবে, অপেক্ষায় রইলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে দুজনে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীতে ছোট বড় অনেকেই গোসল করছে, কেউ বা সাঁতার পাড়ি দেওয়া খেলছে। আমরা দুজন একটা গাছের নিচে বসলাম। আমাদের পাশাপাশি অনেক প্রেমিকা বসে গল্প করছে। আমরা কিন্তু প্রেমিকা নই। দুজনে নীরব হয়ে গাছের নিচে বসে সুন্দর সময়টাকে উপভোগ করছি। হঠাৎ দুজনের মাঝে নীরবতা ভেঙে তাসমিরা প্রশ্ন করলো, নাইম, এরকম দৃশ্য কি কখনো উপভোগ করেছো? না, এরকম ভাবে কখনো এরকম দৃশ্য উপভোগ করিনি। বন্ধুদের সাথে একটু একটু ঘুরেছি। ও আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এরকম প্রশ্ন? শুধু একটু জানতে চেয়েছি তোমার কেমন মেয়ে পছন্দ। ধরো পদ্মাশীল, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের চেয়ে আমাকে বেশি ভালোবাসবে, সাথে একটু লজ্জাবতী হতে হবে। তোমার কেমন ছেলে পছন্দ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, অর্থাৎ একটু হুজুর টাইপের হতে হবে। ওর নীরব রাগ একদম তোমার মতো। ওহো। আবারও দুজনের মধ্যে নীরবতা। আমি আমার মতো নির্বাক হয়ে সুন্দর দৃশ্যগুলো দেখছি। মনে হচ্ছে সারাটা জীবন এরকম ভাবেই কেটে দিই। হঠাৎ আমার ফোনে রিং হচ্ছে। একটু দূরে গিয়ে রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি, তবে তোর রেজাল্টের খবর কি? কোনো মতে পাস করেছি। তুই কত পয়েন্ট পেয়েছিস? আমি 4 পয়েন্ট
50 পেয়েছি। তুই কত পয়েন্ট পেয়েছিস একটু বল না রে। জিপিএ 5 পেয়েছি। কি কস রে, তুই তো এই প্রথম কলেজটাতে রেকর্ড করে দিলি। আমি একজন ধর্ষক, আমি তো ধর্ষণ করে রেকর্ড করে দিয়েছি। কেউ না জানলেও আমরা জানি তুই ধর্ষণ করিসনি, তোকে ফাঁসানো হয়েছিল। আচ্ছা, বন্যা কি তোকে ফোন করেছিল? করেছিল, আর এখন আবার মিথ্যা ক্ষমা চেয়ে আমার জীবনটা নষ্ট করতে এসেছে। বন্যা নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দে। ও এখন তোর জন্য অনেক কাঁদে রে। দেখতে চাই না ওর ওই মিছা মায়া। বন্যা কি ফিরিয়ে দিতে পারবে আমার আগের সম্মানটা? বন্যা তো না বুঝে ওই রকম মিথ্যা অপবাদ দিয়েছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। জেলের রিমাইন্ডের কথা এখনো ভুলিনি। আমাকে যত না কষ্ট দিয়েছে তার চেয়ে দুগুণ বেশি কষ্ট দেবো ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে পিছন ফিরতেই আমি বড়সড় একটা শক খাই, কারণ তাসমিরা আমার পেছনে। ও কি সব জেনে গেছে? এই ভেবে আমি চিন্তিত। আমি তাসমিরারে বললাম, তাসমিরা তুমি এখানে? কে তুমি? তোমার আসল পরিচয় কি? আসলে তাসমিরা, তোমাদের কাছে থেকে আমি একটা কথা লুকিয়ে রাখছিলাম। কি কথা? তারপর আমি আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব তাসমিরাকে খুলে বললাম। বন্যা কিভাবে আমাকে মিথ্যা অপরাধী করেছে, সবার কাছে অবহেলার পাত্র বানিয়েছে, সবগুলোই দেখলাম। তাসমিরার চোখ দিয়ে পানি পড়ছে। সরি নাইম, আমি অন্য কিছু ভাবছিলাম। সবার অবহেলা আর মানুষের দেওয়া কষ্টগুলো সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি কিছু মনে করিনি। নাইম, তোমাকে একটা কথা বলবো। কি বলবে বলো? তাসমিরা যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে তাসমিরার মুখের দিকে তাকিয়ে আছি। তাসমিরা কি বলছে এসব পাগলের মতো? নাইম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ নাইম। তাসমিরা, তুমি সব পাগলের মতো কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না, তাছাড়া আমি বিবাহিত। আমি কিছু শুনতে বা বুঝতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে আমি এই জীবন আর রাখবো না। এই কথা বলে তাসমিরা দৌড়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। আমি নির্বাক হয়ে তাসমিরার যাওয়ার দিকে চেয়ে থাকলাম, আর দুই হাত মাথায় দিয়ে আকাশের দিকে তাকিয়ে খোদার কাছে বললাম, হে আল্লাহ, এই কোন পরীক্ষায় আমায় ফেললে? আমি কি অপরাধ করেছি যে আমাকে দিনের পর দিন এরকম কষ্ট আর অবহেলায় ফেলছো? আর এখানে থাকবো না, আবারও চলে যাব অজানা গন্তব্যে। তারপর রাস্তায় দাঁড়িয়ে রিক্সা খুঁজছি। আগে বাসায় যাব, তারপর জিনিসপত্র নিয়ে চলে যাব এক অজানা গন্তব্যে, কিন্তু রিক্সা পাচ্ছি না, তাই রাস্তা দিয়ে হাঁটছি আর আমার জীবনে ফিরে আসা কথাগুলো একটু ভাবছি। হঠাৎ দেখলাম একটা ট্রাক আমার খুব কাছাকাছি আসছে। তারপর অপরদিকে কে যেন নাইম সরে দাঁড়াও, সরে দাঁড়াও বলে চিৎকার করছে। তারপর থেকে আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা সুন্দর গোছানো রুমে শুয়ে আছি। সারা শরীরে ব্যথা, কিছুতে নড়াচড়া করতে পারছি না। একটু চিৎকার দিয়ে ডাক দিলাম, কেউ আসো, এখানে কেউ আসো। তখনই একটা মেয়ে আমার কাছে আসলো, বয়স প্রায় 15 কাছাকাছি হবে। মেয়েটা বলল, আরে ভাইয়া, অবশেষে আপনার জ্ঞান ফিরলো। যাই হোক, দাঁড়ান, ভাইয়াকে ফোন করে বলতেছি। আমি তো কিছুই বুঝছি না এই মেয়ে কাকে ফোন করছে। তারপর মেয়েটা ফোন করে কাকে কি যেন বলল। ভাইয়া, এখন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগছে। তারপর মেয়েটা রুম থেকে বেরিয়ে কোথায় যেন গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না, মাথা প্রচন্ড ব্যথা করছে। কিছুক্ষণ পর দেখলাম আমার বন্ধু পলাশ আসছে এই রুমে। পলাশ এসেই বলতে শুরু করলো, কিরে নাইম, এখন তোর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা, আমি এখানে কি করে এলাম? আরে সেই দিন দেখলাম তুই রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিলি, তোকে অনেক ডেকেছিলাম, তুই শুনিসনি। হঠাৎ দেখলাম একটা ট্রাক আসছে, তোকে আরো বেশি করে ডাকলাম সাবধান করার জন্য, কিন্তু তুই তো মনে হয় কিছুই শুনিসনি। দেখতে দেখতে তুই ট্রাকটার সামনে যাস আর অ্যাক্সিডেন্ট হয় তোর। ভাগ্যিস ট্রাকটা তোর ওপর দিয়ে যায়নি, আর তুই তো 2 দিন অজ্ঞান ছিলি। এবার আমি পুরোপুরি বুঝতে পারলাম সেদিন আমাকে সরে দাঁড়ার জন্য পলাশী চিৎকার করেছিল। এদিকে আমি আমার পকেটে হাত দিতেই চমকে উঠলাম, আমার ফোন পকেটে নেই। তখনই সেখানকার মেয়েটি খাবারের প্লেট নিয়ে আসলো আর বলতে শুরু করলো, কি খোঁজেন ভাইয়া? আসলে আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। আপনার ফোনটা আমার কাছে আছে, আগে এই খাবারগুলো খেয়ে নিন। আর হ্যাঁ, আপনার হাতে তো ব্যান্ডেজ, আমি খাইয়ে দিচ্ছি। নাইম, আসলে ও আমার ছোট বোন পুষ্প। ওহো। তারপর পুষ্প আমার কাছে খাবার নিয়ে এসে খাবার খাইয়ে দিচ্ছে। তখনই মনে পড়লো আমার ছোট বোন নীলের কথা। ও আমাকে মাঝে মাঝে খাবার খাইয়ে দিত। প্রতিদিন সকালে ওর দুষ্টুমিতে ঘুম ভাঙে। কথাগুলো মনে পড়তেই আমার অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। ভাইয়া, আপনি কাঁদছেন কেন? তোমার মতো আমার একটা ছোট বোন আছে, সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এখন আমাকে কেউ ভালোবাসে না, সবাই অবহেলা করে। তখনই পলাশ বলতে শুরু করলো, আচ্ছা নাইম, তুই আমাকে সব কথাগুলো খুলে বলতো কি হয়েছে।
তারপর আমি আমার জীবনে ফেলে আসা কষ্ট, সবার অবহেলা সবকিছু পলাশকে খুলে বললাম। সাথে তাসমিনের কথাগুলোও লক্ষ্য করে দেখলাম পলাশ ও তার বোনের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু আমার চোখ থেকে আর পানি পড়ছে না, হয়তো চোখের পানি শুকিয়ে গেছে। নাইম, তোর জীবনে এতগুলো ঘটনা ঘটে গেল, ঢাকায় আসছিস এতদিন হলো, সেটা আমাকে জানাসনি কেন? অতটা স্মরণ ছিল না, আর আমি তো জানি না তুই আবার ঢাকায় থাকছিস। আচ্ছা, আঙ্কেল আন্টি কই থাকে? মা বাবা এখানেই থাকে, কয়েকদিনের জন্য খালামণির বাসায় গিয়েছে। আচ্ছা, তুই কি কম্পিউটারে সিন আনসিন বিষয় জানিস? তুই তো জানিস আমি ক্লাস 9-এ থাকা অবস্থায় 6 মাসের কম্পিউটার ট্রেনিং গেছিলাম। আসলে আমি কম্পিউটারের ট্রেনিং দিয়েছিলাম আগে, তারপর থেকে টুকটাক চালাতে থাকি। তবে এটা জেনে তুই কি করবি? আমাদের কোম্পানিতে 5 জন সিন আনসিনের লোক লাগবে, তাতে আমরা বিদেশ থেকেও কিছু ইনকাম করতে পারবো। তুই এই কাজ করবি কি? করো ভাই, তোকে যে কি করে ধন্যবাদ দেই। বন্ধুত্বকে ধন্যবাদ দিয়ে ছোট করিস না, এটা আমার কর্তব্য। আচ্ছা, তোর এইচএস এর রেজাল্ট কি আসছে? জিপিএ 5 আছে, তোর কত আসছে? 4.9 আসছে। আর তুই তো কলেজে সুনাম করেছিলি রে, শুনেছি মেহেরপুর কলেজে এই যাবৎ এইচএসসি এক্সামে কেউ জিপিএ 5 পায়নি। ওসব বাদ দে, এরকম ভাবে কেটে গেল 6টা দিন। আমি এখন এই বাড়ির প্রতিটা লোকের প্রিয় হয়ে গেছি, আর আমি এখন পুরোই সুস্থ। আজকে থেকে নাকি আমাকে অফিস করতে হবে, তাই সকালে উঠে নাস্তা করে পলাশ ও আমি ওর গাড়িতে করে অফিসে গেলাম। পলাশ সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। তারপর পলাশ আমাকে আমার কাজ বুঝিয়ে দিল। আমার আগে থেকেই কোম্পানিটা চালানোর অভ্যাস, তাই আমার বুঝে নিতে কোনো সমস্যা হচ্ছে না। দুপুরে লাঞ্চ করতে সবাই হোটেলে গিয়ে লাঞ্চ করে হোটেল থেকে বের হয়ে আসতেই একটি মেয়ের ওপর নজর পড়লো। তাকে চিনা চিনা লাগছে। আরে এ তো জবা, আমার ক্লাস ফ্রেন্ড। ও এখানে কি করছে? তাই ওর কাছে গিয়ে, জবা তুমি এখানে কি করছো? আমি এই কোম্পানিতে জব করি। পলাশের কোম্পানিকে দেখিয়ে দিয়ে, তুমি এখানে কি করছো? আগে তো দেখিনি। আজ থেকে আমি এই কোম্পানিতে জয়েন করেছি সেন্ট আনসিনের কাজের জন্য। ও, আমি এখানে প্রায় 6 মাস ধরে কাজ করছি। ও চলো কাজে চলো, সময় হয়ে গেছে। তারপর আমি আমার কাজে গিয়ে কাজ করতে শুরু করলাম। তারপর বিকাল 5টায় অফিস শুরু হলো। আমি আর পলাশ ওর গাড়ি করে ওর বাড়ি যাচ্ছি। আমি পলাশকে বললাম, পলাশ একটু বাজারে ঢুকবো। ওকে চল। বাজারে ঢুকে আমি একটা নতুন সিম ও একটা নতুন ঘড়ি কিনলাম। তারপর বাসায় গিয়ে তাসমিরা আর বন্ধুদের নাম্বারগুলো খাতায় নোট করে আমার আগের সিমটা ভেঙে ফেলে নতুন সিমটা অন করলাম। আমি আমার আগের ওই কালো অতীতটা ভুলে যেতে চাই, তবুও তাসমিরার কথা মনে পড়ছে। ওকে একটু বোঝাতে হবে যে আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই ওকে ফোন করলাম, রিং হচ্ছে। হ্যালো তাসমিরা। হ্যাঁ নাইম, তুমি কোথায় আছো? কেমন আছো? জানো, তোমাকে অনেক ফোন করেছি, অনেক ফোন। তোমার ফোন বন্ধ দেখি, তখন তোমার অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। তুমি ফিরে এসো নাইম, কথা দিচ্ছি তোমাকে আর কখনো ভালোবাসার কথা বলবো না। তাসমিরা, আমি এখন তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি, আমাকে খুঁজে আর লাভ নেই। আর হ্যাঁ, আমি এখন অনেক ভালো ও সুখে আছি। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তবে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, না হলে আমি বুঝবো তুমি কখনো আমায় ভালোবাসোনি। এই কথা বলে তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম, কারণ তাসমিরা কান্নায় ভেঙে পড়বে। আসলে তাসমিরা মেয়েটা অনেক ভালো ও সুন্দর। আমি ওর এবং ওদের পরিবারের কাছে এখন ঋণী। ওরা আমাকে অনেক কয়েকবার সাহায্য করেছিল। অন্যদিকে বন্যা সবার কাছে নিজের অপরাধ স্বীকার করার পর আমার পিতামাতা সহ বন্যার পিতামাতাও বন্যাকে একটু কথা শোনায়। আমার পিতামাতা বন্যাকে আমাদের বাড়ি থেকে বেরও করে দিয়েছিল, কিন্তু মামুন ও আমার আরো বন্ধুরা আমার পিতামাতাকে বুঝিয়ে বন্যাকে আমাদের বাসায় আশ্রয় দিয়েছে। তারপর থেকে বন্যা ও মামুনদের সাথে আমার পিতামাতা সহ আমাকে অনেক ফোন দিয়েছিল, কিন্তু ফোনটা বন্ধ দেখায় ওরা, কারণ আমার ওই সিমটা তো আমি ভেঙে ফেলেছি। ওরা আমার ফেসবুক আইডিতেও এসএমএস করেছিল, কিন্তু আমাকে ওরা লাইনে পায়নি, কারণ আমি এখন ওই আইডিটা চালাই না, নতুন আইডি খুলেছি। সেদিন থেকে বন্যা ও আমার পিতা সহ সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা একজন নিরপরাধ লোককে অনেক শাস্তি দিয়েছে, তাকে অনেক অবহেলা করেছে। কিন্তু কি আর করার, তাদের এভাবেই দিনগুলো কেটে যেতে লাগলো। অন্যদিকে দুঃখে কষ্টে আমার প্রায় 2 বছর চলে গেল। এখন আমার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, আর টাকাও আছে, সাথে পলাশের একটা কোম্পানিও আমার। একদিন আমি আমার ডেস্কে বসে কাজ করছি, হঠাৎ পলাশ আমার ডেস্কে আসলো আর বলতে থাকলো, নাইম, আমাদের কোম্পানির জন্য একটা অফার আসছে, ওইখানে 1 কোটি টাকার মিশন। 1 কোটি? তবে তো যেতেই হবে। এই অফারটা যে করে হোক আমাদের নিতে হবে। তবে কোন জায়গায় গিয়ে কাজটা করতে হবে? রংপুর বিভাগে নীলফামারীয়া জেলার ডিমরা উপজেলার খালিশা চাপানি গ্রামে। এই কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, কারণ ওই গ্রামটায় আমার শৈশবকাল কেটেছে। ওইখানে আছে আমার স্মৃতি ও স্বপ্ন, ওইখানে আছে আমার পিতামাতা সহ আত্মীয় স্বজনরা।
আছে আমার প্রাণের বন্ধুরা, আছে সেই বটের গাছ যেখানে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিই। যখন আমার মন খারাপ থাকতো তখন আমি ওই বট গাছে গিয়ে বটের গাছে হেলান দিয়ে বটের গাছের সাথে আমার কষ্টের কথাগুলো শেয়ার করতাম। তখন আমার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে পলাশ জিজ্ঞেস করলো, কিরে এরকম হয়ে গেলি কেন? তবে কি তুই যাবি না? কি আর করার, কোম্পানির উন্নতি করার জন্য তো ওখানে যেতেই হবে। তাই পলাশকে বললাম, না যাবো মানে? আমি তো অবশ্যই যাব, 1 কোটি টাকার মিশন বলে কথা। কালকেই রেডি থাকিস, কালকেই যাব। ওকে। তারপর অফিস থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে উঠে একটা সিগারেট নিয়ে টান দিচ্ছি আর ভাবছি কালকে যাব আমার প্রাণের ওই গ্রাম। ভাবতেই অনেক খুশি খুশি লাগছে, কিন্তু যখন এই বন্যার দেওয়া ওই মিথ্যা অপরাধের কথা মনে পড়লো তখনই আমার মনটা খারাপ হয়ে গেল। বন্যার একটা মিথ্যা কথার জন্য আজ আমি আমার পিতা মাতার থেকে প্রায় 4 বছর দূরে আছি। ভাবতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এই 4টা বছর যে আমি কেমন করে কাটিয়েছি সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। নামাজ পড়ে একটা গল্পের বই নিয়ে পড়ছি। হঠাৎ পলাশ ফোন করে বলল, সকাল 7টায় হেলিকপ্টার। কারণ আমরা গাড়ি করে যাব না, আর আমি এখন পলাশের বাড়িতে থাকি না, আমার নিজের বাসা আছে, এখানেই থাকি। বুয়া এসে রান্না করে দেয়, প্রতিদিনের মতো বুয়া এসে রান্না করলো। আমি খাবার খেয়ে বুয়াকে বললাম, আমি 1 মাসের জন্য বাইরে যাচ্ছি, আপনি ঘর বাড়ি দেখে রাখবেন। সাথে বুয়াকে 15,000 টাকাও দিলাম। যাই হোক, 7টার মধ্যে হেলিকপ্টারে এয়ারপোর্টে পৌঁছলাম আমরা দুজনে। হেলিকপ্টার ছাড়লো প্রায় 5 ঘন্টা পর আমরা তিস্তা ব্যারাজে পৌঁছলাম। আসলে তিস্তা ব্যারাজে হেলিকপ্টার ল্যান্ড করে ওখান থেকে খালিশা চাপানি গ্রাম 20 টাকার ভাড়া। আমরা একটা সিএনজি করে ওই চিরচেনা শহরে গেলাম। গিয়ে দেখলাম গ্রামটা একদমই বদলে গেছে। চারপাশে বড় বড় দালান কোঠা হয়েছে, সাথে ভাঙা রাস্তাগুলোও ভালো করেছে, আশেপাশে ভাঙা দোকানগুলো অনেক ভালো করেছে। অফিস থেকে আমাদের থাকার খাওয়ার সুব্যবস্থাও আছে, তাই আমরা আমাদের থাকার বাসায় গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। পলাশ এসে বলল, নাইম চল, গ্রামটা একটু ঘুরতে যাব। প্রায় 4 বছর থেকে গ্রামটাতে আসা হয়নি রে। পলাশের বাসাও এই গ্রামেই ছিল। ভাই চল, দাঁড়া, মামুনও আরো 2 বন্ধুদের ফোন দিয়ে দেই, ওদের আমার আড্ডায় আসতে বলি, অর্থাৎ বট গাছে। তারপর মামুনের নাম্বার বের করলাম। আসলে আগে সিমটা ভেঙে ফেলার আগে ওদের নাম্বার নোট করে রেখেছিলাম। বের করে ফোন দিলাম, রিং হচ্ছে। ফোনটা রিসিভ করার সাথেই, হ্যালো, কে বলছেন? তুই মামুন ভাই না? জি, আমি মামুন। আপনাকে তো ঠিক চিনলাম না। মামুন ভাই, আমি নাইম, তোর ছোটবেলার বন্ধু। কে তুই নাইম? ভাই তুই কই এখন? কেমন আছিস? কি করছিস রে? ওগুলো পরে বলছি, তুই রহিমদের দিয়ে আমাদের আড্ডাখানায় আয়। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে আড্ডায় আসছি। তারপর আমি ও পলাশ দুজনে একটা বাইক নিয়ে আড্ডাখানার দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় একটা চায়ের দোকান দেখলাম। পলাশ বলল, চল একটু চা খেয়ে নেই। আমরা চায়ের দোকানে গিয়ে দুজনে চা খেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, আরে নাইম যে, কেমন আছো? পিছনে ফিরতেই দেখি যে লতিফ ভাই, যিনি বন্যার পক্ষে কথা বলে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। তাকে আমি অনেকবার বলেছি, লতিফ ভাই, আমি বন্যাকে খারাপ কিছু করিনি, শুধু ভালোবাসি কথাটা বলার জন্য ওকে ওই গোপন রুমটাতে নিয়ে গেছিলাম। আমিও জবাব দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোই আছি। নাইম, এতদিন কই ছিলে? মিথ্যা অপরাধে করে আমার সমাজ থেকে বের করে দিয়েছে। এখন বলছে কইছিলাম, আজব মানুষ তো আপনি। আমার ভুল হয়ে গেছিল সেদিন। আসলে বন্যাকে সেদিন ওইভাবে দেখে আমার ওর কথা বিশ্বাস হয়েছিল। আমি জানতাম না যে ওর ওই ভালো মুখোশে আড়ালে এরকম নোংরামি বুদ্ধি থাকবে। ওকে ভাই, ভালো থাকবেন। এই বলে পলাশ আর আমি বাইক নিয়ে চলে আসলাম আমার সেই বটের কাছে আড্ডাখানায়। এসে দেখি মামুন ও রহিমরা সবাই এসে গেছে। আমাকে দেখে ওরা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ওরা বলল, কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, পলাশ আর তুই কি একসাথে এতদিন ছিলি? একসাথেই ছিলাম। ওখানে কি রিক্সায় চালাইছস নাকি অন্য কিছু করছস? তখনই পলাশ ওদের আমার জীবনের 4টি বছরের সমস্ত ঘটনা বলল। যেমন আমি প্রথমে সাইন আনসিন কাজ করে শুরু করছি। কাজ করতে করতে আজ আমি একটা কোম্পানির মালিক হয়ে গেছি, আর আমরা এখানে একটা কোম্পানির কাজে আসছি, সেগুলোও বলেছে। তখনই সবাই বলতে শুরু করলো, আমাদের নাইম ভাই এত কিছু করে ফেলেছে, বাহ বাহ, তাহলে তো আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। হবে রে, সবই হবে। তখনই মামুন ভাই বলল, নাইম, আঙ্কেল, আন্টি, নীলা আর বন্যা, ওরা সবাই তোর জন্য এখনো কান্না করে রে। ওরা কি জানে তুই এখানে এসেছিস? না, এখনো ওরা জানে না। চল বাড়িতে যাবি, আঙ্কেল আন্টির সাথে কথা বলবি। না রে, সেটা আর কখনোই সম্ভব নয়।
তারপর মামুন, পলাশ ও বাকি বন্ধুদের জোরাজুরিতে রাজি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। সবাই মিলে আরো কিছুক্ষণ গল্প করলাম। গল্প করে সবাই সবার বাড়িতে গেল। মামুন ভাই, নাজমুল আর পলাশ। আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 4 বছর পর বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুললো। আম্মু আমাকে দেখেই কান্না কণ্ঠে আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, কেমন আছিস বাবা? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি, আমাকে ক্ষমা করে দে বাবা। সন্তানের কাছে পিতামাতার ক্ষমা চাইতে হয় না আম্মু। চল বাবা, ভিতরে চল। তারপর ভিতরে গিয়ে দেখলাম বন্যা ঘর ঝাড়ু দিচ্ছে। বন্যা একেবারেই শুকিয়ে গেছে, দেখে মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে বলতে থাকলো, কেমন আছো নাইম? যেমন মিথ্যা অপবাদ দিয়ে রেখেছিলে তুমি। আমাকে ক্ষমা করে দাও নাইম, আমি ভুল করেছি। কখনো তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য আমি জেল খেটেছি, 10 দিনের রিমাইন্ডও ছিলাম। শুধু তোমার জন্য আমি 4টা বছর আমার পরিবার থেকে আলাদা হয়েছি। এই কথা বলে পলাশ আর আমি আমার রুমে আসলাম। আর মামুনরা চলে গিয়েছে। এসে দেখি ঘরটা সুন্দর করে সাজানো। দেখলাম মেয়েদের কাপড়। তাহলে বুঝলাম এই ঘরে বন্যা থাকে। তখনই পলাশ বলল, তুই বাড়িতে থাক, আমি গেলাম। আমিও যাব, এখানে থাকবো না। না রে, তুই এইখানে থাক। তুই চলে আসলে তোর মা কষ্ট পাবে। ওকে, তুই যা। কি আর করার, এখানেই থাকতে হবে। পলাশ চলে গেল। আমি আমার রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর আমার রুমে আম্মু আসলো এবং বলতে শুরু করলো, নাইম, বন্যাকে তুই ক্ষমা করে দে বাবা। যখন থেকে ও বুঝতে পেরেছে যে ও অন্যায় কাজ করেছে, তখন থেকে তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক কেঁদেছে। এগুলো ন্যাকা কান্না আমি অনেক শুনেছি। এই বলে একটু বাইরে গেলাম। মামুনকে ডাক দিলাম। মামুনের বাসা আমাদের বাসা থেকে একটু ফারাক। তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা দোকানে গেলাম। গিয়ে আমি 1 প্যাকেট বেনসন সিগারেট নিলাম। তখনই মামুন জিজ্ঞেস করলো, নাইম, তুই সিগারেট নিলি কেন? আরে সিগারেট মানুষ কেন নেয় তুই জানিস না? আমি সিগারেট খাবো তাই নিয়েছি। তাহলে তুই সিগারেট খাস? ভাই। তারপর রাত 8টায় বাসায় গেলাম। গিয়ে দেখে আব্বু ও নীলা বসে গল্প করছে। আমাকে দেখে আব্বু বলল, আমাকে দেখে নীলা এসে আমার জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই এতক্ষণ কই ছিলি? প্রাইভেট পড়তে গিয়েছিলাম, চল একসাথে খাওয়া দাওয়া করব। তারপর আমি, আব্বু, নীলা খাবার টেবিলে বসে আছি। বন্যা ও আম্মু খাবার বাড়ছে। বন্যা আমার প্লেটে খাবার দিল। খাবার মুখে নিয়ে আমি বললাম, ওয়াক্ফু, আম্মু এগুলো খাবার কে রান্না করেছে? বন্যা রান্না করেছে। কেন, খাবারগুলো খারাপ হয়েছে? খুব বিচ্ছিরি খাবার। খাবারের একটু স্বাদ নেই। কেন যে এসব কাজের লোকদের বাসায় রাখে? দেখলাম বন্যার চোখে পানি টলমল করছে। তাতে আমার কি, ও তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই ওকেও কষ্ট পেতে হবে। তখনই আম্মু খাবারগুলো একটু মুখে দিয়ে আমাকে বলতে শুরু করলো, নাইম, বন্যা আমাদের বাড়ির বউ, ওকে নিয়ে আর কোনো খারাপ কথা বলবে না। জানিস তোর জন্য কত কেঁদেছে? আমি তো ওর মিথ্যা অপবাদের জন্য জেলে গিয়েছিলাম। 4 বছর কত কষ্টে ছিলাম, তার শাস্তি ওকে পেতেই হবে। এই বলে আমি আমার রুমে গেলাম। গিয়ে বিছানায় গা এলে দিলাম। তখনই বন্যা আসলো। এসে বিছানায় উঠবে, তখনই একটা লাথি মেরে ওকে বিছানা থেকে ফেলে দিলাম। তো সাহস হয় কি করে আমার বিছানায় ওঠার? তাহলে আমি থাকবো কোথায়? যা, তুই জাহান্নামের চৌরাস্তায় গিয়ে মর। আমি এখানেই থাকবো, এই বিছানায় তোমার সাথে। আমার মেজাজটা পুরো গরম হয়ে গেল। তখনই বন্যার 2 গালে দিলাম কয়েকটা থাপড় বসে। তারপর তার চুলের মুঠি ধরে একটা বালিশ দিয়ে বললাম, যা সোফায় গিয়ে ঘুমা, আর খবরদার বিছানার আশেপাশে যেন তোকে না দেখি। তারপর বন্যা কান্না করতে করতে সোফায় গিয়ে শুয়ে পড়লো। এখন আমাকে খুব খারাপ লাগছে, কারণ বন্যাকে যে আমি ভালোবাসি, কিন্তু যখনই ওর মিথ্যা অপরাধের কথা মনে পড়ে তখন আমার প্রতিশোধের জন্য গা জ্বলে। তারপর বন্যার প্রতি নজর না দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি বন্যা আমার পায়ের কাছে এসে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। দিল তো সকাল সকাল মেজাজটা খারাপ করে। দিলাম একটা লাথি, সাথে সাথে সিমেন্টে পড়ে গেল, সাথে মাথা থেকে একটু রক্ত বাইর হচ্ছে। তো সাহস কি করে হয় আমার বিছানায় হেলান দিয়ে ঘুমার? না মানে তোর আলতু ফালতু কথা তোর ভেতর থাক, বলতে হবে না। এই বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটু বিছানায় বসতেই পলাশ ফোন করলো। কিরে, এখন কি করিস? এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ও, সকাল 9টায় নদীর পাড়ে আসিস? ওইখানে আমাদের কয়েকজন রাস্তা মাপার আমিনও থাকবে। আসলে নদীর পাড়ে রেলপথ তৈরি হবে, আমাদের মাপ যোগ করতে হবে। ওকে। ফোনটা কেটে দিয়ে আমি একটু ফেসবুক ঘাটাঘাটি করছি। অনেকদিন ধরে পিক আপলোড দেই না, তাই আজকে একটা পিক আপলোড দিলাম। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে শুয়ে পড়লাম। তখনই বন্যা চায়ের কাপ হাতে নিয়ে এসে আমাকে বলল, এই নিন চা। আমি একটু মুখে দিয়েই বললাম, ওয়াক থু থু। এই বলে বন্যার গায়ে চাগুলো ঢেলে দিলাম। চা গরম থাকায় তখনই বন্যা বলতে লাগলো, ও মা গো, পড়ে গেলাম গো।
এগুলো চা না শরবত? থু। দেখলাম বন্যার চোখ থেকে অশ্রু বের হচ্ছে, তাতে আমার কি? বন্যার দিকে নজর না দিয়ে পোশাক চেঞ্জ করে রুম থেকে বের হতেই, ভাইয়া কই যাস? আজ রাস্তা মাপবে, তাই রাস্তার ফুল ডিটেলস আমাদের কোম্পানি লাগবে, তাড়াতাড়ি যেতে হবে, আম্মুকে বলে দিস। এই বলে বাইকটা নিয়ে বাসা থেকে বের হয়ে আমার গন্তব্যে পাড়ি দিতে থাকলাম। সামনে একটা দোকান দেখতে পেলাম, সেখানে গিয়ে কিছু রুটি খেয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে আবারও গন্তব্যে পাড়ি দিতে থাকলাম। প্রায় 15 মিনিটের মধ্যে পলাশের কাছে পৌঁছলাম। পলাশ, কিরে কি করছিস? আরে এই তো নাস্তা করলাম, তোর কি খবর? সারা রাত তো মনে হয় ভাবির সাথে রোমান্স করে কাটিয়েছিস। তোর তোর রোমান্সের কুষ্টি গেলে, চল কাজগুলো দেখি কোনো ভুল করছে কিনা। তারপর আমরা সবাইকে সবার কাজগুলো বুঝে দিয়ে মাপগুলো নোট করলাম। দুপুরে খাবার খেয়ে আরো কিছুক্ষণ সবার কাজগুলো দেখলাম কোনো ভুল হচ্ছে কিনা। বিকেলে পলাশের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে দেখি বন্যার আব্বু আম্মু এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো নাইম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। নাইম, আমরা না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি, আমাদের ক্ষমা করে দাও বাবা। একই করছেন আপনারা? আপনারা আমার পিতা মাতার মতো, সন্তানের কাছে পিতামাতা ক্ষমা চাইতে হয় না। ফ্রেশ হয়ে আসি, আপনারা বসে গল্প করেন। এই বলে রুমে গিয়ে দেখি বন্যা ভিজা চুল আসার দিচ্ছে। বাহ, বন্যাকে অপরূপ সুন্দর লাগছে। মনটা চাচ্ছে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে, আর কিছু কম না। আমি ওকে কিছু না বলে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলে দিলাম। তখনই বন্যা বলে উঠলো, খাবার খেয়েছো? সেটা তোমাকে বলতে হবে না। নাইম, আমাকে ক্ষমা করা কি যায় না? না যায় না, আর কানের কাছে প্যাস প্যাস করবেন না। এই বলে অন্যদিকে ঘুরে ঘুমাতে চেষ্টা করছি, হঠাৎ কেউ ফোন করলো। রিসিভ করতেই, কি করিস রে? এই তো ঘুমাতে চেষ্টা করছি। চল আজকে একটু রংপুর মেডিকেলে যাই, ওখানে দাদু ভর্তি আছে অনেক দিন ধরে। ও, তাহলে তো দাদুকে দেখতে যেতে হবে। তারপর ঘুমানো বাদ দিয়ে বাইকটা বের করে মামুন আর আমি রংপুর মেডিকেল উদ্দেশ্যে পাড়ি দিলাম। প্রায় 1 ঘন্টা পর রংপুর মেডিকেল পৌঁছলাম। মামুন আর আমি ওর দাদুকে দেখে তার সাথে কথা বলে যেই ওই কেবিন থেকে বের হতে যাব, অমনি একটা মেয়ে দৌড়াচ্ছে। তার পেছনে কয়েকজন লোক তাকে ধরার চেষ্টা করছে। আমি দৌড়ে গিয়ে মেয়েকে ধরতে অবাক হয়ে গেলাম, কারণ এই মেয়ে অন্য কেউ নয়, এই মেয়ে হলো তাসমিরা। আমি বলে উঠলাম, তাসমিরা তুমি এখানে কি করছো? দেখলাম তাসমিরা পাগলের মতো করছে আর বলছে, নাইম কই? আমি ওর কাছে যাব। নাইম, নাইম, নাইম। তখনই পিছনের লোকগুলো এসে হাজির। ওখানকার একটা মহিলাকে চেনা চেনা লাগছে, তাই আমি মহিলাকে বললাম, আন্টি আপনাকে কেমন চেনা চেনা লাগছে? আরে বাবা, তুমি নাইম না? আমি নাইম, আপনি কে? আমি তাজমিরার আম্মু। ও, এবার চিনতে পারলাম। তা তাজমিরার কি এমন হয়েছে যে এরকম করছে? নাইম, তাজমিরা তোমাকে অনেক ভালোবাসতো। যখন থেকে তুমি ওকে ফেলে চলে এলে, তখন ও তোমাকে অনেক খুঁজেছে। হঠাৎ তুমি একদিন ওকে ফোন করে অন্য কাউকে বিয়ের কথা বললে, তখন থেকে ও প্রায় কান্না করত, খাওয়া দাওয়া করতো না। এমনই করে ও একদিন অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরতে পাগলের মতো আচরণ শুরু করলো। সেদিন থেকেই এরকম অবস্থা ওর। আমার চোখ থেকে দুফোঁটা অশ্রু বের হয়ে গেল। যে আমাকে পাগলের মতো ভালোবাসতো তাকে আমি দূরে ঠেলে দিয়েছি, তাকে একটু বোঝার চেষ্টা করিনি। তারপর আমি তাসমিরাকে নিয়ে ওর কেবিনে গিয়ে ওকে শুয়ে দিলাম, আর আন্টিকে বললাম, আন্টি আপনারা রংপুরে কি করে এলেন? আসলে রংপুরের জলঢাকায় তাজমিরার নানুর বাড়ি। তাজমিরার মামা এই মেডিকেলের সিনিয়র ডাক্তারদের মধ্যে একজন। তাজমিরার এরকম অবস্থা দেখে ওকে এখানে চিকিৎসার জন্য এনেছি, আর কালেই তাজমিরার অপারেশন করা হবে। ও, আমি সব সময় তাসমিরের পাশে আছি, ইনশাল্লাহ তাসমিরা খুব শীঘ্রই সুস্থ হবে। এই কথা বলে তাসমিরের পাশে গিয়ে বসলাম। তাসমিরার দুটি হাত শক্ত করে ধরে বলতে শুরু করলাম, তাসমিরা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সত্যিকারের ভালোবাসা আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তাসমিরার মুখ থেকে কোনো কথাই নেই। যে কারণেই হোক তাসমিরাকে সুস্থ করতে হবে। তারপর আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমি আর মামুন মেডিকেল থেকে বের হয়ে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠলো, আচ্ছা নাইম, তাজমিরা সুস্থ হলে কি করবি? আচ্ছা মামুন, আমার জায়গায় আর যদি তুই থাকতি তবে কি করতি? তাজমিরার মতো এত ভালোবাসা যদি কেউ আমাকে দেয়, তাহলে তাকে তো আমি ফেলে দিতে পারবো না। তাকে তার ভালোবাসার সঠিক পুরস্কার দেব, মানে তাকে বিয়ে করে নিজের করে নেব। তেমনি আমিও তাজমিরাকে বিয়ে করে নিজের করে নেব। তাহলে বন্যার কি হবে? সেও তো তোকে তাজমিরার মতোই ভালোবাসে। আচ্ছা, নবী ও রসুলরা কয়টা করে বিয়ে করেছে? কোনো নবী
3টা, কেউ 7টা, আবার কেউ 9টাও বিয়ে করেছে, কিন্তু নবী ও রাসূলরা তাদের সমস্ত স্ত্রীকে সমান চোখে দেখেছে। ওইরকম ভাবে আমিও তাজমিরা আর বন্যাকে সমান চোখে দেখব। তাহলে তো ভালোই হবে। কথা বলতে বলতে মামুনের বাসার সামনে এসে গেছি। ওকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে আসলাম। এসে বাইকটা রেখে বাসার ভিতর গেলাম। গিয়ে দেখলাম আব্বু আর নীলা বসে আছে, আর বন্যার আব্বু আম্মু ওদের বাসায় চলে গিয়েছে। নীলা আমাকে দেখে বলল, ভাই কই গেছিলা? মামুনের দাদু নাকি অসুস্থ, তাই একটু গিয়েছিলাম রংপুরে। ও আচ্ছা। ভাইয়া, তুমি ভাবিকে কষ্ট দিছো কেন? সে তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি কি জবাব দেবো, কিছুই মুখে আসছে না। তখনই ওখান থেকে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই পিছন থেকে আব্বু আবার বলতে লাগলো, নাইম, তুই কিন্তু নীলার কথার উত্তর এখনো দিসনি। আব্বু, আমি অনেক আগেই বন্যাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলে ওখান থেকে তাড়াতাড়ি আমি আমার রুমে এলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ কে যেন আমাকে ডাকছে মনে হয়। তখনই দেখি বন্যা। আমি ওকে বললাম, কি হয়েছে, ডাকছিস কেন? আম্মু তোমাকে খাবার খেতে ডেকেছে। যাচ্ছি, দিলা তো স্বাদের ঘুমটা ভেঙে। এই বলে বিছানা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 9টা বেজেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আব্বু আম্মু নীলা খাবার টেবিলে বসে আছে, আর বন্যা খাবার বেড়ে দিচ্ছে। আমিও খেতে বসলাম, খাবার খাচ্ছি। হঠাৎ আমার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। বন্যার কয়েকদিন পর তো জন্মদিন, তখন থেকে ওকে আপন করে নেবো, তাই একটু শাস্তি দেওয়া যাক। বন্যা আমার প্লেটে মাংস দেবে, এই সময় আমি আমার পা দিয়ে বন্যার পায়ে দিলাম একটা লাথি। তখনই মাংসগুলো এসে আমার শাড়ে পড়লো। তখনই আমি দাঁড়িয়ে বন্যার গালে ঠাস ঠাস করে কয়েকটা কষে চড় মারলাম, আর বলতে লাগলাম, আম্মু তুমি কেমন কাজের লোক বাড়িতে রেখেছো যে দেখে চলতে পারে না? আমার নতুন শার্টটা কালকে কিনলাম, আর আজকেই শেষ। ধুর। দেখলাম বন্যার চোখ থেকে অশ্রু বের হচ্ছে, আর আমি যে বন্যার পায়ে লাথি মারছি সেটা আর কেউ দেখুক বা নাই দেখুক, কিন্তু সেটা নীলার চোখে ফাঁকি দিতে পারেনি। তাই নীলা বলল, চুপ কর ভাইয়া, তুই নিজের ইচ্ছায় এটা করেছিস ভাবিকে কষ্ট দেবার জন্য। সত্য কথা হলো তুই ভাবির পায়ে লাথি মেরেছিস, তাই ভাবি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমি আর ওখানে না থেকে তাড়াতাড়ি আমার রুমে আসলাম। রুমে এসে বিছানায় গা এলে দিলাম। ফোনটা হাতে নিয়ে পলাশকে ফোন করে বললাম, কালকে আর অফিসে কাজে যাব না। এই বলে ফোনটা কেটে দিয়ে তাজমিরের কথা ভাবছি, মানে তাজমিরের কথা আব্বু আম্মুকে বলতে হবে। আমি আবার নিচে গেলাম। নিচে গিয়ে দেখলাম আম্মুর খাওয়া শেষ, তাই আম্মুকে বললাম, আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলে ফেল। তারপর আমার সাথে তাজমিরের ঘরে যাওয়া আগের এবং এখনকার কথাগুলো সবাইকে খুলে বললাম। বলতে বলতে কখন যে আমার চোখ থেকে অশ্রু বের হয়ে গেছে সেটা নিজেই জানি না। কথাগুলো শেষ হতে দেখি আব্বু আম্মু নীলা ও বন্যার চোখে পানি। তখনই আম্মু বলল, সেটা বুঝলাম, কিন্তু বন্যা কি হবে? তুই তো বন্যাকে দেখতেই পারিস না, আবার তাসমিরাকে বিয়ে করলে তো বন্যাকে ভুলেই যাবি। আম্মু, বন্যা হলো আমার প্রথম ভালোবাসা, তাকে ভুলে যাওয়াটা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। আর এতদিন বন্যার সাথে আমি অভিনয় করেছি, তার জন্য সরি। তখনই বন্যা বলল, তবে রে, তুই আমার সাথে এতদিন অভিনয় করেছিলি? এই বলে বন্যা আমার দিকে তেড়ে আসা শুরু করলো। আমি কি আর এখানে আছি? দিলাম এক দৌড়ে আমার রুমে আসলাম। বন্যাও দৌড়ে এসে আমার গলা চেপে ধরলো আর বলল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আজ তোমাকে আমি শাস্তি দিবই। এই বলে বন্যা তার ঠোঁট যে আমার ঠোঁটে এক করতে যাবে, আমি তখনই বন্যাকে থামিয়ে দিলাম। বন্যা, এখন এসব করো না, কারণ যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন তুমি রাজি ছিলে না, তাই আমরা আবার বিয়ে করব। ঠিক আছে, তোমার কথাই মানলাম। বন্যা, আমি যে তাজমিরাকে বিয়ে করব সেটা নিয়ে তোমার মতামত কি? তাজমিরাকে আমি আমার ছোট বোনের মতো দেখব, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমাকে কখনো ভুলে যাবে না। ওই আল্লাহর সাক্ষী, তোমাকে আমার কাছ থেকে মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। আমি আজকে তোমার কাছে থাকবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তা এখন আর হবে না, তুমি নীলার রুমে যাও। যেদিন আমাদের আবার বিয়ে হবে সেদিন থেকে থাকতে পারবে। ঠিক আছে, সেদিন কিন্তু সুদে আসলে মাসুল দিতে হবে। এই বলে বন্যা আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়লাম। সকালে বন্যার ডাকে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি। তখনই আমি আম্মু বললাম, আম্মু আজকে তাজমিরের অপারেশন করা হবে, আমাকে ওখানে যেতে হবে। ঠিক আছে। তখনই বন্যা বলে উঠল, নাইম, তোমার সাথে আমি যাব। ঠিক আছে, রেডি হয়ে আসো। আমিও রেডি হচ্ছি। নাস্তা করে রুমে গিয়ে রেডি হয়ে আমি নিচে বসে আছি, কিন্তু বন্যার এখনো আসার নাম গন্ধই নেই। মনে হয় আজ আটা ময়দা মাখবে। প্রায় 15 মিনিট পর উপরে চোখ যেতেই আমি অবাক, কারণ ওপর থেকে যেন একটা নীল পরি নামছে, চোখেই সরাতে পারছি না। তখনই বন্যা বলতে শুরু করলো, কি দেখছো এমন করে?
ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, পরনে নীল শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ আর হালকা মেকআপ। তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হয় সারা জীবন তোমাকে এরকম ভাবেই দেখে যাই। হয়েছে, আর বলতে হবে না। চলো এখন তাজমিরাকে দেখতে যাই। তারপর বাইক বের করে বাইকে চড়ে রংপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা মেডিকেলে পৌঁছলাম। তারপর তাজমিরার কেবিনের দিকে গেলাম, গিয়ে দেখি ওখানে তাজমিরা নেই, ওখানে তাজমিরার আম্মু বসে আছে। আসসালামু আলাইকুম আন্টি, তাজমিরা কই? তাজমিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, এখন অপারেশন হচ্ছে। আন্টি, এ হচ্ছে বন্যা, আমার স্ত্রী। বন্যাকে দেখিয়ে দিয়ে। বন্যা, তুমি এখানে কি করো? খালা, আমারই একই প্রশ্ন, আপনি এখানে কেন? তাজমিরা আমার মেয়ে। বন্যা, তুমি আন্টিকে চেনো? উনি হচ্ছে আমার আম্মুর ছোট বোন। ও, চলো অপারেশন থিয়েটারের কাছে গিয়ে বসে থাকি। আর আন্টি, আপনি একদম কাঁদবেন না। তারপর আমরা ওখানে গিয়ে বসে আছি, আর ওদিকে তাজমিরার অপারেশন চলছে। আমরা অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি আর খোদার দরবারে তাজমিরাকে ভিক্ষা চাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, এখন তাজমিরার অবস্থা কি? এখন রোগী সুস্থ আছে, ওর সাথে কথাও বলতে পারবেন, তবে বেশি প্রেশার দিবেন না, মাথায় সমস্যা তো তাই। ওকে। তারপর আমরা তাজমিরার কাছে গেলাম, দেখলাম তাজমিরা আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। তাজমিরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। তবে আপনি করে কেন বলছো? ভিন্ন মানুষকে আমি আপনি বলেই ডাকি, তাছাড়া আপনি বিবাহিত, আপনাকে যদি তুমি করে বলি তো আপনার স্ত্রী খারাপ কিছু মনে করবে। তখনই বন্যা বলে উঠল, কখনোই না। আমার যেমন নাইমের উপর অধিকার আছে, তেমনি তোমারও আছে। বন্যা, তুই এখানে? আমি নাইমের স্ত্রী আর তোমার খালাতো বোন। ওহ। তাজমিরা, আমি তোমাকে বিয়ে করে নিজের করে নিতে চাই। আমি জেনে শুনে বন্যার জীবন নষ্ট করতে চাই না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শুনো তাজমিরা, তুমি কেন আমার জীবন নষ্ট করবে? আমরা দুজনেই নাইমকে বিয়ে করব, তাতে সমস্যা কি? তারপর আমরা তাজমিরাকে বুঝিয়ে রাজি করালাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। তাজমিরাকে আমি আমার বাসায় এনেছি, ও এখন পুরোপুরি সুস্থ। আজকে বন্যার জন্মদিন আর আমাদের বিয়েও। জন্মদিনের কেক কেটে খাওয়া দাওয়া করলাম আর আমাদের বিয়েটাও হয়েছে। বউ 2টা আর বর 1টা। বাসের ঘরে 2টা বউ বসে আছে আর আমি আছি ছাদে বসে। তখন নীলা আসলো আর বলল, ভাইয়া তুই এখনো বসে কেন? তাড়াতাড়ি বাসর ঘরে যা, 2টা বউ বসে আছে তোর জন্য। যাচ্ছি, তুই যা ফাজিল। আমি ছাদ থেকে নেমে ধীরে ধীরে বাসের ঘরের দিকে যাচ্ছি। একটু নার্ভাস ফিল করছি। না, এরকম করলে চলবে না, একটু সাহস জোগাতে হবে। তাই সাহস করে দরজার সামনে গেলাম। ঘরে ঢুকবো কি ঢুকবো না, মানে একটু ডর করছে। আস্তে আস্তে দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখি রুমটা অন্যরকম লাগছে, ফুল দিয়ে সাজানো ঘরটা। হঠাৎ আমার বউ 2টা বিছানা থেকে নেমে এসে আমার পাশ দিয়ে সালাম করছে। আমি একটু মজা করে বললাম, বেঁচে থাকো মায়েরা, বেঁচে থাকো, আর দোয়া করি সারা জীবন সুখে থাকো। এই কথা বলার সাথে সাথে আমার 2টা বউ অমনি করে আমার পাঞ্জাবির কড়া ধরে বিছানায় ফেলে দিয়ে বলতে শুরু করলো, ওই আমরা তো মালাই। দাঁড়া, তোর কি অবস্থা করি। এই বলে 2টা বউ লাইট অফ করে আর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এই আপনারা কি দেখেন, লুচ্চা কোথাকার, লজ্জা করে না আমাদের ইয়ে দেখতে?